ঈশান আর বাকি সবাই তোমাদের হাতে কিসের পেপার দেওয়া আছে জানো তো? এখন সে পেপার সসম্মানে ফাহাদের দলের সবার হাতে তুলে দাও। ফরহাদ স্যারের কথা শুনে দাঁড়িয়ে বলে উঠলেন। প্রিন্সিপাল স্যার বললেন, কেন, বাংলা কথাই তো বলছি, বুঝতে পারছেন না? ফাহাদের দলের সবাইকে টিসি দেওয়া হয়েছে, তার সাথে আপনাকে কলেজ থেকে বহিষ্কার ঘোষণা করা হয়েছে। ফাহাদ তেতে উঠে বলল, মজা করছেন স্যার, কিন্তু এটা তো মজা করার মতো সময় নয়। প্রিন্সিপাল স্যার বললেন, বুঝেছি, আপনারা আমার কথা সম্পূর্ণভাবে বুঝতে পারছেন না। তাহলে আমি সব ক্লিয়ার করে বলছি। আরাফকে সেটা হয়তো আপনারা কেউ জানেন না। সে হচ্ছে আমার ছোটবেলার বন্ধুর ছেলে। আরাফকে আমি নিজের ছেলের মতো দেখি। ও যখন প্রথম ঈশানদের সাথে মিশতে শুরু করেছিল, তখন আমি আরাফকে বাধা দিয়েছিলাম ওদের সাথে মিশতে, কিন্তু আরাফ আমাকে থামিয়ে বলেছিল যে আরশি আর ঈশানদের মতোই বন্ধুর প্রয়োজন, যারা বিপদে আপদে ছেড়ে যাবে না। আমি ওকে আর কিছুই বলিনি। আশিদের চুরির ঘটনা শুনে যখন আমি ওদের টিচি দিয়ে দিতে চাইছিলাম, তখন আরাফ আমার কাছে এসে বলেছিল আশিরা এমন যেমনই হোক না কেন, এমন জঘন্য কাজ তারা করতে পারে না। যেহেতু প্রমাণ তাদের বিরুদ্ধে ছিল, তাই আমি আরাফকে বলেছিলাম এই বিষয়ে না জড়াতে। তখন ও আমার কাছে একটা দিন সময় চায়। আমি ওকে সেই সময় দিয়ে কলেজ দ্রুত ছুটি দিয়ে দেই। আর তারপর কি আরাফ, বাকিটুকু তুমি না হয় বলে দাও। আরাফ হেসে এগিয়ে আসলো আর বলল, অবশ্যই সেদিন আমরা কোনো প্রমাণ পাইনি, কিন্তু আরশির বুদ্ধিমত্তার জন্য শেষমেশ একটু ফুটেজ পাই, যেখানে দেখা যাচ্ছে ফাহাদ তার বাবার সাথে মিলে প্রশ্নপত্র চুরি করে। পরে ঈশানরা টিচার্স রুমে যায়। এরপর যখন আমি সবাইকে প্ল্যান বোঝাতে শুরু করি, ঠিক সেই সময় আমি ফরহাদ স্যারকে দেখি। তিনি আড়ালে দাঁড়িয়ে আমাদের কথা শুনছিলেন। তাই আমি আমার সকল প্ল্যান আরশিদের বলতে পারিনি। ঈশানরা চলে গেলে আমি ফরহাদ স্যারের সাথে দেখা করি এবং বলি আমি তাদের দলে। নইলে সবাইকে যেভাবে আঘাত করে বা আটকে রেখে ভিডিও ডিলিট করা হয়েছিল, ঠিক সেইভাবে আমারটাও করে দেওয়া হতো, আর তখন তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ থাকতো না। তাই আমি আরশিদের সাথে বেইমানি করার নাটকটা করলাম, নয়তো ওদের আমি আমার বন্ধুই মনে করি। কাউকে ধোঁকা দেওয়া এই আহিল সর্দার আরাফের রক্তেরই। আমি আঙ্কেলকে অনেক রিকোয়েস্ট করে বাসায় নিয়ে আসি, আর তারপর ভিডিওটা দেখিয়ে সকল বিষয় খুলে বলি। আর তারপর তো সবাই যা যা হচ্ছে তা তো দেখতেই পারছেন। আরাফের সকল কথা সবাই শুনল। অবশেষে ঈশান বাঁকা হাসি দিয়ে ফাহাদের হাতে টিসি পেপার তুলে দিতে দিতে তিরস্কার করে বলল, এজন্যই মানুষ বলে অতিবার বেরো না, ঝরে পড়ে যাবে। ফাহাদ রাগে ফুসলেও করার কিছু নেই। ফাহাদ আরাফকে শাসিয়ে বলল, তোকে তো সময় হলে ঠিকই দেখে নেব, জানিস না কার সাথে লাগতে এসেছিস। আরাফ মুস্কি হেসে বলল, আগে সারপ্রাইজটা উপভোগ করো, পরে রিটার্ন গিফট কি হবে সেটা দেখা যাবে। পরের বার সাবধানে পা ফেলো, দেখা যাবে ফেলতে এসে নিজেই হাওয়া হয়ে গিয়েছো। ফরহাদ স্যার আর ফাহাদের দলের সকলকে কলেজ থেকে বের করে দেওয়ার পর প্রিন্সিপাল স্যার সবাইকে ক্লাসে চলে যেতে বললেন। সবাই ক্লাসে চলে আসলে আরাফ আরশির কাছে এসে ওর ফোনটা এগিয়ে দিয়ে বলল, এত অবিশ্বাস আমার প্রতি? মাঝে মাঝে আমরা যা দেখি তা সত্যি নাও হতে পারে। আমি যেমনই হই, বন্ধুত্বটা সঠিকভাবে রক্ষা করতে পারি। আরশি রেগে বলল, এমন না করলে কি হতো না? আমি কি পরিমাণ ভয় পেয়ে গিয়েছিলাম কোনো ধারণা আছে? বলেই আরশি তার চোখের পানি ফেলতে শুরু করলো আর আরাফ সরি বলে নিজ হাতে তার চোখের পানি মুছে দিতে লাগলো। এই যে আর কতক্ষণ কান্না করবেন? আপনার চোখে পানি মানায় না মায়াকন্যা। হাসিতেই আপনার সৌন্দর্য নিহিত, কান্না করলেও ভালোই লাগে। চাইলে আরও কান্না করতে পারেন। পাতিল আনবো নাকি? আরশি হেসে ফেললো আরাফের কথায়। দূর থেকে জেসি সব দেখে মুচকি হাসলো। আরশি আমার কলিজা, তোকে আগলে রাখার মানুষ হয়তো এসে গেছে। তোর জন্য আমি সত্যি অনেক খুশি, কিন্তু ঈশান, ওর কি হবে? এটা আবার কোনো নতুন বিপদের সূচনা নয় তো? ভোরের আলো আলোকিত চারপাশ, তার সাথে পাখির মধুর আওয়াজ, অফুরন্ত বাতাস যা শরীরকে ছুঁয়ে যাচ্ছে কিছুক্ষণ পরপর। প্রকৃতি তার রূপ প্রকাশ করতে ব্যস্ত। আরশি আজ কলেজ যাওয়ার পথে চারিপাশ ঘুরে ঘুরে দেখছে। কেন যেন তার সব কিছু ভালো লাগছে, কিন্তু কেন তা সে জানে না। কলেজ গেট পেরিয়ে প্রবেশ করা মাত্র আরশির কাছে কিছু জুনিয়র ছেলেমেয়েরা আসছে। আরশি চোখ খানিকটা কুঁচকে তাকিয়ে রইল। পাশ কাটিয়ে চলে যেতে নিলে তারা রাস্তা দিল না। কি চাই তোমাদের? রাস্তা ছাড়ছো না কেন? সুন্দর দেখতে একটি মেয়ে হেসে বলল, আপু, আপনাদের দলটাকে আমাদের অনেক ভালো লাগে।
আমাদেরকেও কি নেওয়া যাবে? আরশি ভ্রুকুসকে বলল। এতদিন ভালো লাগেনি, তাহলে আজ কেন ভালো লাগলো? কথা না ঘুরিয়ে মূল কথায় আসো। একটা ছেলে এগিয়ে এসে বলল। আসলে আপু, আমার এই বান্ধবী শিমলা তোমাদের ফ্রেন্ডদের মধ্যে একজনকে প্রথম দেখায় ভালো লেগে গেছে। আরশি বলল। কাকে? ছেলেটি জানালো। ঈশান ভাইকে। আরশি বুকে হাত দিয়ে শ্বাস ছেড়ে বলল। যাক বাঁচালে, আমি তো ভাবলাম আরাফ বা হিমেলের কথা বলবে। আরেকজন মেয়ে বলে বসলো। কেন আপু, আরাব ভাইয়াকে লাইক করলে কি হবে? আরশি বলল। দেখো বোন, ভাইয়াকে সাইয়া বানানোর স্বপ্ন ছেড়ে দাও। আরাফ রিলেশন জীবনেও করবে না। আর হিমেল ওর সাথে কোনো মেয়ে একবার কথা বললে দ্বিতীয়বার ওই দিকে মুখ বাড়াবে না। শিমলা নামক মেয়েটি করুণ মুখ নিয়ে বলল। আর ঈশান ভাইয়া? আরশি মেয়েটির কাঁধ ধরে বলল। তুমি চিন্তা করো কেন? ঈশান আর তোমার রিলেশনের ঘটকালি আমি নিজে করব। অবশেষে আমার প্রাণ প্রিয় বন্ধু একখানা মেয়ে পেয়ে গেল। আমি যে এটা দেখতে পারবো তা তো আশাই করিনি। আরশি মেয়েটিকে এমনভাবে কথাটি বলল যে ছেলে মেয়েগুলো তাকিয়ে রইল। পাশ থেকে এক ছেলে শিমলার কানে বলল। বান্ধবীরে, তোর জন্য ভালো ছেলে খুঁজে নিয়ে আসমু, তাও এই ঈশান নামক ভাইরাসকে চাস না? মনে হয় এর কোনো দোষ আছে, নইলে এত সুন্দর হওয়ার পরেও মেয়ে পায় না কেন? শিমলা ভাবনায় পড়ে গেল। তার বন্ধুরাও ঠিক বলছে। শিমলা আরশির পাশ কাটিয়ে চলে যেতে যেতে বলল। আপু গো, আমি সারা জীবন কুমারী থাকবো, তাও প্রবলেমওয়ালা জামাই নিয়ে থাকতে পারবো না। আরশি কিছু বলার আগেই সবাই হাওয়া হয়ে গেল। আরে এ কি হলো? কি এমন বললাম যে এভাবে পালালো? ভাবলাম এবার অন্তত একটা বিয়ে খেতে পারবো, তার সাথে কোনো বেয়াই থাকলে তো। আশি পিছু ফিরে দেখলো তার বন্ধুরা সবাই তাকিয়ে আছে তার দিকে। আশি ঢোক গিলে জোরপূর্বক হেসে বলল। হেই ফ্রেন্ডস, কি খবর? সবাই কিছু না বলে শুধু তাকিয়ে আছে। কি রে, এভাবে তাকিয়ে আছিস কেন? যেন আমি কোনো পাপ করে ফেলেছি। হিমেল বলল। আমাকে যে মেয়ে একবার দেখে সে আর দ্বিতীয়বার সেদিকে মুখ বাড়ায় না। আশি অন্যদিকে তাকিয়ে রয়েছে, যেন আরশি হিমেলের কথা শুনেইনি। ঈশান এবার মুখ খুলে বলল। আরে যে আমি নাকি প্রবলেম হওয়া না, মেয়েরা আমাকে লাইক করে না, এটা বুঝতে চাইছিল না তুই? তোকে তো। ঈশান আরশির কাছে যাওয়ার আগেই জেসি আর মাহি ঈশানকে আটকে দিল। আশি করুণ মুখ নিয়ে বলল। আমি এভাবে বলিনি কিছু, তুই বল আমি কি এইসব বলতে পারি? ঈশান বলল। এই একদম ঢং করবি না। মাহি বলল। কি রে আরশি, তোর তো বিআইপির অনেক শখ। আরশি আর কি বলবে ভেবে পাচ্ছে না। ঈশান ভাব নিয়ে বলল। শুধু মেয়েদের পাত্তা দিয়ে না বলে, নইলে এতদিনে লাইন পড়ে যেত কলেজের বাইরে। এখন আপাতত পড়ালেখাকে পাত্তাটা দাও। সবাই পেছনে তাকে আব্দুল স্যারকে দেখতে পেল। যাও সবাই ক্লাসে যাও, বেল পড়ে গেছে তো। সবাই ক্লাসে চলে আসলো, কিন্তু কথায় আছে তেলে আর জলে কখনো মিলে না। তাই হচ্ছে এখন। হিমেল বেট খাচ্ছে আর ঈশান আরশিকে দেখছে। মাহি তো ওদের দেখতে দেখতে দেওয়ালে হেলান দিয়ে ঘুমিয়ে যাচ্ছে। ঈশানের বাচ্চা, আগে আমি জুসটা নিয়েছিলাম, তুই কেন খেয়ে নিলি? ঈশান বলল। নাম দেখা কোথায় গেছে নাম? আমার জুস ফেরত দে। দেব না, লাগলে পেট থেকে বের করে খেয়ে নে। ছি, তোর এই গোলাপের মতো গন্ধযুক্ত পেট থেকে খাবার বের করে আমি খাবো? ইয়াক। এই গোপাল কারে বললি? আমার গোপালের মতো ভুঁড়ি আছে নাকি? আশি আগ বাড়িয়ে গেল ঈশানের কাছে, ওর পেটে হাত দিয়ে চেপে ধরে বলল। এই দেখ ভুঁড়িওয়ালা, তোর ভুঁড়ি। আরাব আজ বাকরুদ্ধ। সে জীবনে অনেক ঝগড়া দেখেছে, কিন্তু এরকম ইউনিক ঝগড়া এই প্রথম। জেসি বলল। এই আরব ভাই বাদাম খাবে? আরাব তাকিয়ে বলল। ওদের না থামিয়ে আমাকে বাদাম খাওয়ার কথা বলছো? জেসি গা ছাড়া ভাব ধরে বলল। এদের থামানো মানে বোকামি। এই মারামারি করবি, আবার এই একসাথে গলা জড়াজড়ি করে ঘুরবে। আরাব এদের দেখছে আর ভাবছে এটা কি জীবনেও ভালো হবে না। স্যার, আমি যেতে চাই না শিক্ষা সফরে, আপনি আমার নামটা কেটে দিন। আব্দুল স্যার এবার বিরক্ত নিয়ে বললেন। আরশি মজা করো না, নাম নেওয়া হয়ে গিয়েছে। ঈশানের সাথে ঝামেলা করেই যেতে চাচ্ছ না, তাই তো? আমি ঈশানের সাথে কথা বলে নিব, তাও জিদ করো না। আরশি বলল। স্যার, আমার নিজস্ব কিছু কারণ আছে, তাই যাব না। আর আমি যে যাব না তা যেন ঈশান আর বাকি সবাই না জানে। আমি চাই না আমার জন্য ওদের আনন্দটা মাটি হোক। আব্দুল স্যার নির্বাক, সে জানে আরশির ঠিক কি সমস্যা হয়েছে। আরশি ক্লাসে চলে আসলো। ঈশান আরশিকে দেখে বলল। কি রে জানেমান, কইছিলি? এসে বস এখানে, বল কাল কি ড্রেস পরে যাবি?
আমরা সেকেন্ড ইয়ারের, তাই আমরা সিভিল ড্রেসে যাওয়ার পারমিশন পেয়েছে। আরশি মুস্কি হেসে বলল। সেটা পরে দেখা যাবে। আরশি রাতের খাবার খাচ্ছে আর তার বাবাকে দেখছে। তার বাবা আরিফ আহমেদ মেয়ের চোখ দেখেই বুঝলেন মেয়ে তার কিছু বলতে চায়। তুমি কি কিছু বলতে চাও? আরশি মুখের ভাত গিলে নিয়ে বলল, আসলে বাবা, আমার সব বন্ধুরা যাচ্ছে, আমিও যেতে চাই। কিছু করে কি যাওয়ার ব্যবস্থা করা যায় না? আরিফ আহমেদ বললেন, না, তুমি যেতে পারো না। নিজের বাবার দিকটা একটু ভাবো। আমাদের এখন ঘোরার সময় না। মনোযোগ দিয়ে পড়াটা শেষ করো, তারপর তোমার জন্য বিয়ে ঠিক করব। আরশির মা শায়লা আহমেদ বললেন, টাকা থাকলে তোকেও যেতে দিতাম। বিয়ের পর জামাইয়ের সাথে যেতে পারিস, ঘুরিস। আরশি আর কিছু বলছে না, মাথা নিচু করে খেয়ে যাচ্ছে, অথচ কেউ জানেই না খাবারের এক একটা দানা তার কাছে কাটার মতো মনে হচ্ছে। আরশি রাতে অনলাইনে ঢুকে দেখতে পেল তার বন্ধুরা ছবি আর ভিডিও দিচ্ছে, যে কালকে কি পড়বে, কি করবে, আরো অনেক কিছু। আর আরশি তা দেখে বুকটা ফেটে যাচ্ছে, তাই সে ফোনটা বন্ধ করে রেখে দিল। আরশি খুব ভালো করেই জানে তার ফ্রেন্ডরা তার উপর অনেক রেগে যাবে, যে কেন আগে তাদের বলা হলো না। তারা হয়তো কিছুদিন কথাও বলবে না, কিন্তু আরশি তারই বা কি করার আছে। সে চাইলেই বন্ধুদের বলতে পারে, কিন্তু বললেই তার বন্ধুরা তার যাওয়ার ব্যবস্থা করে দেবে, সব টাকা দিয়ে দিবে তারা। কিন্তু আরশি এইটাই চায় না, তার ফ্রেন্ডদের থেকে টাকা নিয়ে ঘুরতে তার বিবেকে বাঁধবে। তাকেও আর অবস্থানটা মেনে নিতে হবে। ভাবতে ভাবতে অজান্তে আরশির চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। সে তার অশ্রু মুছল না, বরং আরো মন খুলে কান্না করতে লাগলো, কারণ সে জানে তার জীবন কলেজ পর্যন্তই শেষ, পরে শুরু হবে সংসার নামক এক সংগ্রামী জীবন। সকালে শীতল হাওয়া, সবার মন ফুরফুর, চারিদিকে পাখির কিচিরমিচির আওয়াজ। শিক্ষা সফরে যাওয়ার জন্য 4টি বাস ঠিক করা হয়েছে। কলেজের ছাত্রছাত্রীরা পরিপাটি হয়ে এসে ভিড় জমিয়ে ফেলেছে, আর স্যাররা তাদের নাম দেখে বাসে উঠিয়ে দিচ্ছে। জেসি আর মাহি কলেজ গেট পেরিয়ে ভেতরে এগিয়ে আসছে আর গল্প করছে। জেসি ঈশানের দিকে তাকালো। সাদা শার্ট আর কালো জিন্স পরেছে সে, চুলগুলো একদম পরিপাটি করে রাখা, চোখে সানগ্লাস আর হাতে ঘড়ি। সাদা শার্ট হওয়ায় তার পেশি যুক্ত বডি বোঝা যাচ্ছে। জেসি দেখলো ঈশান বারবার তার ঘড়ি দেখছে আর কলেজ গেটের দিকে তাকাচ্ছে। কি রে ঈশান, কিছু কি খুঁজছিস? ঈশান কপালে কয়েকটা ভাঁজ ফেলে বলল, মোটুসি, আমার জানার মতো এখন এলো না। সকাল 7:30 বেজে গেল, এখন আসলো না কেন বলতো? জেসি রাগে নাক ফুলিয়ে বলল, মোটুসি বলেছিস না, তোর জানেমানের খবর আর আমি জীবনেও দিব না। ঈশান একবার দাঁত বের করে হেসে বলল, আরে আরে, তুই তো আমার কলেজের উড়ন্ত পাখি, তাই না? বল, এমন করতে নেই, বল না। আর সে এখন কই? জেসি বাঁকা হেসে বলল, এই তো বাছা, এবার এসেছো লাইনে। আসি কই তা আমিও জানি না। ঈশান ভ্রু কুঁচকে বলল, জানিস যখন না, তখন আমাকে দিয়ে এত মাখন মাখালি কেন? ঈশানের কথার বিপরীতে জেসি হাসতে লাগলো। ঈশান সহ বাকি সবাই উপস্থিত হয়ে গেছে। 8টায় বাস ছাড়ার কথা, এখন 7:35 বাজতে চললো, এখনো আরশির কোনো খবর নেই। সবাই কলেজ গেটের কাছে দাঁড়িয়ে রয়েছে। হিমেল বিরক্ত নিয়ে বলল, এই আরশির বাচ্চাটা এখনো আসছে না কেন? বাস কি আমাদের জন্য বসে থাকবে নাকি? এই মাহি, তুই কল দে তো, দেখ কোথায় আছে। জেসি রেগে বলল, তোর কি মনে হয় তুই বলবি আর তারপর আমরা কল দিব? না হলে এ পর্যন্ত 100টা কল দেওয়া হয়ে গিয়েছে, কিন্তু ওর ফোন বন্ধ বলছে। ঈশানের প্রচুর দুশ্চিন্তা হচ্ছে, কারণ আরশির ফোন কখনো বন্ধ থাকে না। আবার কোনো বিপদ হলো না তো? তাদের কথা বলার মধ্যেই আরাব তাদের দিকে এগিয়ে আসলো। সে সবার সামনে এসে এক অতি মায়াময় হাসি উপহার দিলে বলল, কি খবর সবার? আজ সবাই ঘুরতে যাচ্ছ আর মুখে কোনো হাসি নেই কেন? মাহি মন খারাপ নিয়ে বলল, আর হাসি, আমাদের দলের একজন তো এখনো আসেনি, তাহলে হাসি আসবে কি করে? আরাব ভালোভাবে তাকিয়ে বলল, আরশি এখনো আসেনি? হিমেল বলল, না, ওর জন্য তো আমরা অপেক্ষা করছি, ও না আসলে কি করে যাই? ঈশান তার ফোন নিয়ে আরশিকে কল লাগালো আর সবার উদ্দেশ্যে বলল, আজ যদি আরশি না আসে, তাহলে আমি তোদের সাথে যাচ্ছি না। এক কাজ কর, তোরা বাসে উঠে পড়, সময় হয়ে যাচ্ছে। জেসি রেগে বলল, এ কেমন কথা? আসি না গেলে আজ কেউ যাবে না, কিন্তু এই হারামিটা আছে কোথায়?
আরাফের কিছুটা সন্দেহ লাগতে লাগলো, তাই সে আব্দুল স্যারের কাছে গেল। স্যার আরাফকে দেখে হেসে কথা বলতে লাগলো। আরাফ হঠাৎ স্যারকে প্রশ্ন করে বসলো। স্যার আরশি যে আজ আসবে না, সেটা কি আপনি আগে থেকে জানতেন? আব্দুল স্যার অবাক হয়ে গেলেন, কারণ আরাফ কিভাবে জানলো যে সে জানে আরশি কেন আসেনি। আব্দুল স্যার বললেন, হ্যাঁ আমি জানি আরশি কেন আসেনি, কিন্তু তুমি কিভাবে জানলে? আরাফ হেসে বলল, আমি কিছুই জানতাম না, জাস্ট শূন্য ঢিল মারলাম। এখন আপনি যদি কারণটা বলতেন তাহলে ভালো হতো। আব্দুল স্যার বললেন, আরশির আর্থিক অবস্থা খুবই করুণ, আর ওর বাবাও অনেক হার্ড টাইপের মানুষ। তিনি বোধহয় আরশিকে ঘুরতে যাওয়ার পারমিশন দেয়নি। আরাফ বলল, আমার মনে হয় না আরশি তার বাবার জন্য যাচ্ছে না। আর্থিক অবস্থার বিষয়টি হলেও হতে পারে, কিন্তু আরশির এই ব্যাপারটি আমাদের বলা উচিত ছিল। ওর জন্য এতগুলো মানুষের আনন্দ মাটি হতে পারে না, অন্তত আরাফ তা হতে দিবে না। স্যার আপনি জাস্ট বাসটা 10 মিনিট লেট করে ছাড়ুন, বাকিটা আমি দেখে নিচ্ছি। স্যার জানে যে আরাফ যখন বলছে তাহলে সে কিছু না কিছু করবেই। আরাফ ঈশানের কাছে এসে বলল, তোমাদের প্রাণপ্রিয় বন্ধু আজ আসবে না, তাই তাকে আমাদের বাসা থেকে তুলে নিয়ে আসতে হবে। সবাই আরাফের দিকে তাকিয়ে আছে। ঈশান বলল, মানে? আরাফ বলল, মানে পরে বোঝানো যাবে, আগে জলদি ওকে নিয়ে আসার ব্যবস্থা করো। বাস কিন্তু বেশিক্ষণ অপেক্ষা করবে না। আরাফ ব্যতীত ঈশান সহ বাকি সবাই বেরিয়ে পড়ল আরশিকে তুলে আনতে। ঈশান খুব ভালো করে বুঝতে পারছে আরশি এরকম কেন করলো। কলেজ থেকে আরশির বাসার গাড়ি দিয়ে আসতে 5 মিনিটের মতো লাগে। ঈশান বাসার নিচে এসে বলল, আমি জানি ওই গাধায় ওর ওই খাচ্ছর বাপের জন্য আসতে পারছে না। তোরা যা, ওরা চ্যাংদোলা করে নিয়ে আয়। আজ ওর একদিন, আর আমার যে কদিন লাগে। আমি এখানে অপেক্ষা করছি। ওর এই খাচ্ছর বাপ যদি সহজে মেয়েকে না দেয়, তাহলে তার চোখের সামনে তার মেয়েকে করে তুলে নিয়ে আসবো। আর আমি যদি তা না করতে পারি, তাহলে আমার নামও ঈশান শিকদার নয়। জেসি, মাহি আর হিমেল আরশিদের বাসার সামনে আসলো। নর্মাল ভাড়া বাড়ি যেমন হয় ঠিক তেমনই। জেসি দরজায় নক করলে আরশির মা দরজা খুললেন। আরশির মা জেসিকে চিনেন, তিনি হেসে বললেন, আরে জেসমিন যে, তা কি খবর, কেমন আছো? আর তোমার সাথে এরা কারা? জেসি হেসে বলল, ভালো আছি আন্টি, এরা সবাই আমার আর আরশির বন্ধু। আরশি কি ঘরে আছে আন্টি? শায়লা আহমেদ বললেন, হ্যাঁ ঘরেই আছে। মেয়েটার মন ভালো নয়। ওর আব্বু ওরে যাওয়ার অনুমতি দেয়নি। আমাদের আর্থিক অবস্থার কথা তো জানোই। জেসি বলল, আন্টি আরশিকে ছাড়া আমরা কেউই যাব না। আপনি প্লিজ আঙ্কেলকে ম্যানেজ করুন, আমরা ওকে নিয়ে যাচ্ছি। আর ওর কোনো টাকা দেওয়ার দরকার নেই। আমরা ফ্রেন্ডসরা আছি কি করতে, যদি বন্ধুর বিপদে পাশেই না থাকতে পারি। আপনি আর বাধা দিয়েন না আন্টি প্লিজ। শায়লা আহমেদ আর না করতে পারলেন না। জেসিদের ভেতরে ঢুকতে দেওয়া হলো। তারা ভেতরে ঢুকেই দেখতে পেল আরশি এক পাশে মাথা আর অন্য পাশে পা দিয়ে ঘুমাচ্ছে, তাও বিছানার মধ্যবর্তী স্থানে। আরশির অবস্থা দেখে হিমেলের কাশি শুরু হয়ে গেল। মাহি হিমেলকে ধাক্কে অন্য রুমে নিয়ে এসে বলল, একটা মেয়েকে এভাবে এলোমেলো অবস্থায় ঘুমাতে দেখতে তো লজ্জা করে না? আর এভাবে আমার বান্ধবীকে দেখছিলি কেন? জীবনে কি কোনো মেয়ে দেখিস নি শালা হাদারাম? ঈশান যদি জানে তুই আরশিকে এই অবস্থায় দেখেছিস, তাহলে তোর কি হবে ভেবে দেখেছিস? হিমেল এক নিমিষেই কল্পনার জগতে চলে গেল, যেখানে ঈশান একটা বড় ইটের টুকরো নিয়ে হিমেলের পিছনে দৌড়াচ্ছে আর হিমেল নিজের প্রাণ হাতে নিয়ে পালাচ্ছে। ঈশান আরো কাছে চলে এলে হিমেলের পেটের উপরে বসে বলতে শুরু করলো, আইনস্টাইনের বাচ্চা, তোর কত বড় সাহস! আমার জানেমানকে ঘুমন্ত অবস্থায় এলোমেলো ভাবে দেখেছিস? তোর মাথা ফাটিয়ে পরে আমি ঠান্ডা হব। আব তেরা কেয়া হোগা হিমিল্লা? বলে ইট দিয়ে মাথায় বাড়ি দিল। আর বাস্তবেও হিমেল কেঁপে উঠে বলল, মাহিরে, তুই যা বলবি আমি তাই শুনবো। তা ওই ওভার প্রজেসিভ ঈশানের হাতের মায়ের আমি খেতে চাই না। আর আমি তো খারাপভাবে তাকাইনি। হিমেলের অবস্থা দেখে মাহি উচ্চস্বরে হেসে ফেলল। ওইদিকে জেসি আরশির পেটের উপরে এসে উঠে বসলো আর বলল, আন্টি আপনি একটু অন্য রুমে যান তো, আজ এর সাথে অনেক বোঝাপড়া আছে। শায়লা আহমেদ হাসতে হাসতে অন্য রুমে চলে গেলেন। তিনি জানেন জেসি কেমন মেয়েটা বড্ড জেদি, তার উপর বান্ধবীর উপরে রেগে আছে। ওদের বোঝাপড়া ওদের করতে দিয়ে তিনি চলে গেলেন। জেসি আরশির পেটে চাপ দিয়ে বলল, এই গাধার বাচ্চা ওঠ, এক্ষুনি ওঠ।
তোর জন্য এখন কি প্লেন নিয়ে আসবো নাকি? আরশি পিটপিট করে চোখ খুলে অর্ধ ভাঙা আওয়াজে বলল, আজকাল স্বপ্নে পেতনিটা বড্ড জ্বালাচ্ছে। এখন তো স্বপ্নে জামাইয়ের পরিবর্তন শাকচুনিকে দেখতে পাচ্ছি। ধ্যাত। জেসি তো রেগে আগুন হয়ে গেল। যদি এই পেতনির হাতে ঘাড় মটকানো না খেতে চাস তাহলে তাড়াতাড়ি ওঠ। আরশি এবার লাফ দিয়ে উঠে বসলো আর হঠাৎ উঠে বসার কারণে জেসি বিছানায় চিৎপাটাং হয়ে পড়ে গেল। আরশি ড্যাব ড্যাবে চোখে চেয়ে বলল, তোরা এখানে? তোদের না ঘুমোতে যাওয়ার কথা? এতক্ষণে তো বাসও ছেড়ে দিয়েছে মনে হয়। জেসি আর নিতে না পেরে ধূপধাপ কয়েকটা মেরে দিল পিঠে। তার সাথে মাহি তো আছেই। আরশি বলল, আরে মারছিস কেন? আমি আবার কি করলাম? মাহি বলল, তুই যা করেছিস তার জন্য আরো মার প্রাপ্য তোর। আর আরশিকে জোর করে রেডি করিয়েছে। আর ঈশান বারবার ফোন দিচ্ছে। আরশি রেডি হয়ে গেলে জেসি আরশির মাকে বলল, আন্টি যাই, তবে আপনি একটু কষ্ট করে আঙ্কেলকে বুঝিয়ে দিবেন। শায়লা আহমেদ হেসে বললেন, আচ্ছা তোমরা চিন্তা করো না, যাও আনন্দ করো। আরশি নিচে আসলে দেখতে পেল ঈশান তার দিকে তাকিয়ে আছে। এমন ভাবে তাকিয়ে আছে যেন আরশিকে আজকে উত্তম মাধ্যম দিয়ে পরে এখান থেকে নিয়ে যাবে। আরশিকে নিয়ে তারা সবাই একসাথে কলেজে আসলো, কিন্তু ঈশান আরশির সাথে কোনো কথা বলেনি। আরশি এখন তার করা কাজের জন্য অনুতপ্ত বোধ করছে। আরশি বাসে যেতে চাইছে না। সে যদি যায় তাহলে তার টাকা দেওয়া লাগবে, যেটা এই মুহূর্তে তার কাছে নেই। পেছন থেকে আরাব বলল, এই যে ম্যাম, আর কত বন্ধুদের জ্বালাতন করবেন বলেন তো? আপনার ঘুরতে যাওয়ার টাকা দেওয়া হয়ে গিয়েছে, এবার অন্তত চলুন। দেখুন স্টুডেন্টরা কি পরিমাণ প্যানিক হয়ে উঠেছে। আরশি আরাফের দিকে তাকিয়ে বলল, কিন্তু আমার টাকাটা কে দিয়েছে? আরাফ মুস্কি হেসে বলল, তা বলতে পারবো না, কিন্তু যেই দিয়ে থাকুক ধরে নিন সে আপনার কাছের কেউ। আরাফ চলে যেতেই জেসি আরশির কাছে এসে বলল, আর কত বকা খাওয়াবি, আর কত ঝামেলায় ফেলবি বলতো? সবাই রেগে যাচ্ছে, এবার অন্তত বাঁচে ওঠ রে আমার খালা। আরশি মুস্কি হাসি দিয়ে বাসে উঠে গেল। সে জানে তার বন্ধুরাই টাকাটা দিয়ে দিয়েছে। আরশিকে বাসে উঠতে দেখে আরাফ মুস্কি হাসলো আর বাসে উঠে গেল। শুরু হলো এক অতি আনন্দের মুহূর্ত। বন্ধুত্ব এমনটাই হওয়া উচিত যেখানে নিজের বলে কোনো কিছু হবে না, যা হবে সবার। বন্ধু হচ্ছে একটি মধুর সম্পর্ক, যা সব থেকে সুন্দর অনুভূতি, কিন্তু এর মধ্যে প্রয়োজন সব ঠিক কিছু মানুষদের, যারা কখনো একা ছেড়ে দিবে না, ছায়া হয়ে পাশে থেকে যাবে সব সময়, যেখানে শেষ বলে কোনো শব্দও থাকবে না। হ্যাঁ, সেটাই হলো বন্ধুত্ব, যেটা আরশি তার জীবনে পেয়ে গেছে। হাজার হাজার মানুষের কোলাহলপূর্ণ পার্কে দাঁড়িয়ে আছে আরশি। এর আগে কখনো বাবা মায়ের সাথে এত বড় জায়গায় আসা হয়ে ওঠেনি। আরশি চারিপাশ দেখতে লাগলো। জীবনে প্রথমবার সে তার পরিবারবিহীন ঘুরতে এসেছে। তার রোমাঞ্চকর ভাবনার মধ্যে পাশ থেকে আরাফ হালকা কাশি দিয়ে বলল, ম্যাম আপনি কি যাবেন নাকি আমাদের এখানে দাঁড় করিয়ে রাখবেন? আরশি আরাফের দিকে তাকালো। আরশির চোখ খুশিতে ঝলমল করছে। তার পাশে মনোমুগ্ধকর হাসি তো আছেই। আরশির হাসি দেখে আরাফের ঠোঁটের কোণেও হাসি ফুটে উঠেছে। আরশি আরাফের হাসির দিকে তাকিয়ে আছে আর হঠাৎ বিমোহিত স্বরে বলে উঠল, তোমার গালে টোল পড়া হাসিটা মারাত্মক সুন্দর। আরশির কথায় আরাফ কিছুটা বিচলিত হয়ে গেল। আর আরশি যখন বুঝলো সে মুখ থেকে ভুল সময় ভুল কথা বলে ফেলেছে, তখন সে দ্রুত ওই স্থান ছেড়ে পালালো। আরাফ আরশির প্রস্থান দেখলো আর মুচকি হাসলো। সেও গেল আরশির পিছু পিছু। ঈশানরা ঘুরতে যাবে আর তাদের মধ্যে ঝামেলা হবে না, এটা অসম্ভব। জেসি আর মাহি টান টান উত্তেজনা নিয়ে তাকিয়ে আছে আর হিমেল অপেক্ষা করছে মারামারি শুরু হওয়ার, কারণ ঈশান আর আরশি চোখ দিয়ে মারামারি করছে। আমি যখন বলেছি তোর মতো চুনোপুটি মাছের প্রাণ রোলার কোস্টারে যাবে না, তার মানে যাবে না। আরশি ভেঙচি কেটে বলল, আহা গো, কত চিন্তাবিদ বন্ধু আমার। তোর কথা শুনতে আবার বয়ে গেছে। আমি যাব মানে যাব। না, তুই যাবি না। না, আমি যাব। আমি গেলে তোর নানির কি? কথায় কথায় আমার নানিকে নিয়ে আসবে না। কেন, আনলে কি করবি? তোর নানিকে বিয়ে। আরশি এবারে চোখ ছোট করে বলল,
আর আমার নানা বুঝি তোরে ছেড়ে দেবে? সবাই ভেবেছিল এবার বুঝি মারামারি লেগে যাবে। যেখানে এদের ঝগড়া দেখার পর মানুষের বিরক্ত লাগার কথা, সেখানে কলেজের সবাই বিনোদন নিচ্ছে। জেসি দেখলো আশেপাশে ভিড় জমে গেছে। সে আরশির কাছে এসে বলল, আরশি, হচ্ছেটা কি? দেখ, সবাই দেখছে। এটা কি সার্কাস পেয়েছিস? আরশি এবার আশেপাশে দেখলো সত্যি সবাই তাকিয়ে আছে। আশেপাশে মানুষের জন্য আজ ছেড়ে দিলাম, নইলে আমার নানিকে বিয়ে করার শখ একদম ঘুচিয়ে দিতাম। ঈশান ভাব নিয়ে বলল, আরে যা যা, পারবি না বলে চলে যাচ্ছিস, সবই বুঝে। ঈশানের বাচ্চা। আরশির বাচ্চা। সবাই কোনো মতে ওদের নিয়ে চলে গেল। আর আরাফ কপাল চাপড়ে বলল, এরা কি কোনো দিনই ভালো হবে না? অবশেষে আরশি রোলার কোস্টারে উঠেছে, কিন্তু দুর্ভাগ্যক্রমে তার সিট আরাবের সঙ্গে পড়েছে। আরশি তো আবেগ নিয়ে বলে দিল যে সে সাহসী, সে রোলার কোস্টারের ভয় পায় না, কিন্তু এখন তার হাঁটু কাঁপছে। রোলার কোস্টার চলতে শুরু করলে সে চোখ বুজে আরাবের শার্ট খামচে ধরে। আর যখন চোখ খুলো তখন দেখলো আরাব তার দিকে তাকিয়ে আছে। আরশি দ্রুত আরাবকে ছেড়ে দিয়ে বলল, আমি কিন্তু ভয় পাইনি, তুমি যদি ভয় পাও তাই তোমাকে ধরে রেখেছিলাম। এই রোলার কোস্টার আরশির কাছে দুধ ভাত। আরাব বাঁকা হেসে বলল, তাই বুঝি? তাহলে কে জানি বলেছিল আমার এখনো বিয়ে হয়নি, আমাকে দয়া করে নামিয়ে দিন। আল্লাহ, জীবনে আর উঠবো না, এইবার বাঁচিয়ে নাও। আরশি অন্যদিকে তাকে বলল, আরে জেসি আমাকে ডাকছে, বেবি রে, আমি এক্ষুনি আসছি। আরাফকে ফেলে আরশি দৌড়ে অন্যদিকে চলে গেল। আর আরাফ আরশির মুখটার কথা মনে করে উচ্চস্বরে হেসে উঠল। সারাদিন ঘোরার শেষে এবার তাদের বাসায় ফিরতে হবে। আরশি পেছন ঘুরে ফ্যান্টাসি কিংডমকে বিদায় জানালো। সত্যি আজকের দিনটা তার জন্য অনেক আনন্দের ছিল। যেখানে পরিবারের কেউ তাকে কোথাও ঘুরতে বাধা দেয়নি, সে নিজের মতো আজকের দিনটা উপভোগ করেছে। হাসি মজা কখন যে ফিরে যাওয়ার সময় হয়ে গেছে তা বুঝতেই পারেনি। আরশির জীবনটা কি সবসময় এরকমই হাসি খুশি থাকতে পারতো না? আরশি গাড়িতে বসে আছে আর তার ফোন বাজছে। আরশির বাবা কল দিয়েছে। আরশি স্বাভাবিকভাবে ফোনটা রিসিভ করলো। আসসালামু আলাইকুম আব্বু। আরিফ আহমেদ সালামের জবাব দিয়ে বললেন, তুমি আমাকে না জানিয়ে ঘুরতে গিয়েছো কেন? তোমাকে না যেতে মানা করেছিলাম। আরশি আমতা করে বলল, আসলে আব্বু, আমার বন্ধুরা আমাকে জোর করে নিয়ে এসেছে, আমি নিজ থেকে আসিনি। দ্রুত বাসায় আসো। আরশি কান থেকে নামিয়ে ফোনটা ব্যাগে রাখলো আর তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়লো। তার বাবা নিজে তাকে পাঠাতে পারেনি, সেটাতে আরশির কষ্ট নেই, কিন্তু একবার অন্তত তাকে জিজ্ঞেস করতে পারতো সে ঠিক মতো খেয়েছে কিনা বা ভালোবেসে কথা বলতে পারতো। কিন্তু কেন তাকে সব সময় মেয়ে বলে অবহেলা করে রাখে? মেয়ে হয়ে জন্মালো যখন তাকে এত অবহেলা করা হচ্ছে, তাহলে জন্মানোর পরে তাকে কথা ফেলে দিয়ে আসলো না কেন? আরশি জানালার বাইরে তাকে তার অশ্রু ঝরাতে ব্যস্ত আর তার বন্ধুরা তার কষ্ট উপলব্ধি করায়। আরাফ জেসিকে বলল, জেসি, আরশির কি এমন সমস্যা হয়েছে যার জন্য ওর এত কষ্ট? জেসি দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ওর বাবা মেয়েদের তেমন একটা মর্যাদা দেয় না। তার কাছে মেয়ে মানে একটা দায়িত্বরত বস্তু, এর বেশি কিছুই না। আরশি শুধু নিজের স্বাধীনতা চায়, নিজের মতো বাঁচতে চায়, কিন্তু ওর বাবা ওকে যত তাড়াতাড়ি বিয়ে দিয়ে অন্যের ঘরে পাঠিয়ে দিতে পারে, এতেই তার শান্তি। আরাফ সম্পূর্ণ কথা শুনলো আর হেসে বলল, কেমন হয় যদি আরশির বাবার ধারণাটা বদলে দেওয়া যায়? ঈশান বলল, কিভাবে? আরাফ হেসে বলল, আমরা বদলে দিব, শুধু সঠিক সময়ের অপেক্ষা। এক নতুন জীবন উপভোগ করবে আরশি, তাও খুব তাড়াতাড়ি। সবাই খুব ভালো করেই জানে আরাফ যখন কিছু বলে তার পেছনে কোনো না কোনো কারণ থাকে। তারাও সেই দিনটার অপেক্ষা করছে। আরশি মাথা নিচু করে তার বাবার সামনে দাঁড়িয়ে আছে আর আরিফ আহমেদ আরশির দিকে রেগে তাকিয়ে আছেন। কতবার বলেছি আমার কথা মেনে চলতে? তুমি কি জানো না আমি ছেলেদের সাথে মিশা পছন্দ করি না? সব সময় তোমাকে ছেলেদের থেকে দূরে রেখেছি, তাহলে আজ তোমার সাথে ছেলেদের হেসে একসাথে হেঁটে বাসায় আসতে দেখলাম কেন? আরশির কলিজা শুকিয়ে যাচ্ছে। কি বলবে সে? তার বাবা তো তার যে ছেলে বন্ধু আছে এ ব্যাপারে কিছুই জানে না, জানলে তাকে মেরেই ফেলবে। চুপ করে আছো কেন? কি ভেবেছো আমি বুঝি না? কলেজে উঠেই বন্ধু পাতিয়ে ফেলেছো, তারাই আবার তোমার ঘোরার খরচ দিয়ে দিচ্ছে। কিন্তু কোন কারণে? কি লাভ এতে তাদের?
তুমি জানো না কয়েকদিন পরেই তোমাকে বিয়ে দিয়ে অন্যের ঘরে পাঠিয়ে দেবো? তাহলে ছেলে নিয়ে ঘুরছো কেন নির্লজ্জের মতো? আরশির গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। তার বাবা এরকম কেন? আরিফ আহমেদ আরো কথা বললেন যা আরশি আর মানতে পারল না। আরশি এবার তেসনি বলল, অনেক হয়েছে আপু, আল্লাহর দোহাই লাগে আর বাজে কথা বলবেন না। আমি কোনো খারাপ মেয়ে নই যে ছেলে নিয়ে ঘুরবো, তাও খারাপ উদ্দেশ্য। আমার বন্ধুরা যথেষ্ট ভালো বাড়ির ছেলে। আপনার চোখে তারা খারাপ হতে পারে, কিন্তু আমার কাছে তারা আমার প্রাণের একটা অংশ। তারা না থাকলে আমি কিছুই না। তারা আমার শক্তি। তারা আমাকে কত আগলে রাখে, যে কোনো বিপদে পাশে থাকে। একটা মেয়ের ছেলে বন্ধু থাকলেই যে সে খারাপ হয়ে যায়, সে চিন্তা ভাবনা বাদ দিয়ে দিন। আপনি মেয়েদের এত ছোট করে দেখেন কেন? আপনার চোখে যখন মেয়েরা এতই খারাপ, তখন আমাকে বাঁচিয়ে রেখেছেন কেন? আরশির কথা শেষ হতেই শক্ত চট তার নরম গালে পড়ল। একটা দুটো না, তিনটা চর মারলেন আরিফ আহমেদ। আর শায়লা আহমেদ তাকে কোনো মতে আটকে রাখলেন। মেয়েকে কেমন শিক্ষা দিয়েছো দেখো, এখনই বন্ধুদের হয়ে সাফাই গাইছে, আবার আমাকেই প্রশ্ন করছে। একে বাড়ি থেকে বিদায় দিয়ে পড়ে আমি শান্ত হব। বলেই তিনি এই রুম থেকে বেরিয়ে অন্য রুমে চলে গেলেন। আরশি এবার ফ্লোরে বসে উচ্চস্বরে কান্না করতে লাগলো। শায়লা আহমেদ মেয়েকে ধরতে এলে আরশি রেগে তাকে চলে যেতে বলল।